দীর্ঘদিন শুনানি হয়েছে এবং প্রত্যেককে শুনেছেন। কেউ কেউ যখন বলে যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত ছিল, শুনে আমাদের শোনা হয়নি, এর থেকে বড় মিথ্যা হতে পারে না। এবং সেই নির্জলা মিথ্যা যখন নাকি প্রশাসনের মাথা থেকে আসে, তাহলে বুঝতে হবে যে প্রশাসনের মাথা প্রথম থেকেই চেয়েছেন সমস্তটাই মিথ্যার উপর দাঁড়িয়ে থাকুক। এরা কি সমাজে, সভ্য সমাজে থাকার উপযুক্ত, না এরা সমাজের কীট? যারা প্রশাসনিক মাথায় আছেন তাদের মধ্যে কোনো রকম হেলদোল নেই, নিজেদের সংশোধন করার কোনো চেষ্টা নেই, বরং নিজেদের কুকর্মের পক্ষে দাঁড়িয়ে আত্মপক্ষ সমর্থনের সওয়াল করছেন আর সব গালাগালি দিচ্ছেন আইনজীবীকে, যেন আইনজীবী নিজের ব্যক্তিগত পরিবারের মামলা করছিলেন। এইরকম মূর্খের মতো কথা এরা বলেন, শুনতে হয়, পশ্চিমবঙ্গবাসী শোনে, এটাই আমার দুঃখের। প্রথম যখন বিচারপতি, যার বিরুদ্ধে ওদের খুব অভিযোগ, যিনি এখন বিজেপি সাংসদ হয়েছেন, যখন তিনি বিচার করছিলেন তখন তিনি সঠিকভাবে বিচার করছিলেন। এই দুর্নীতির বিষয়ে আদেশ দেন, তখন আমি সরকারের উকিল এক বন্ধুকে বলেছিলাম, ওরে বাবা, এটাকে পুরো বাতিল করে দে, বাতিল করে দিয়ে পুনরায় কাজটা শুরু কর। তখন সে আমাকে গোপনে, মানে একান্তে বলেছিল, বিকাশ দা, তুমি কথা বলছো, বাতিল করলে পরে যাদের থেকে টাকা নিয়েছে তারা মেরে চামড়া গুটিয়ে দেবে, ঠিক এই শব্দটা ব্যবহার করেছিলেন, যে বিকাশবাবু দুর্নীতিগ্রস্ত নন, বিকাশবাবু দুর্নীতিগ্রস্ত পথে আইন পেশা করেন না, তিনি আইনজীবী, এই স্বীকারটা করেছেন, ধন্যবাদ। আর নোবেলের জন্য উনি পরব দেবেন, করুন না, আপত্তি নেই, কোনো একটা চিঠি লিখতে হবে, চিঠিটাও লিখতে পারবেন তো নোবেল কমিটিকে, যে কে এই কারণে নোবেল দেওয়া হোক, সেটাও যদি উনি লিখে, নিজে লিখে জনসমক্ষে দেখাতে পারেন, খুশি হব। আর উনি যে জেলে যাবেন সেটা আমি বহুদিন আগে থেকেই বলছি, জেলে যাওয়াটা ওর পক্ষে অবধারিত। আচ্ছা, উনি খুন করবেন, উনি খুন করার মতো পরিবেশ তৈরি করবেন, আর খুন হয়ে গেলে দায়িত্ব হয় বিকাশ ভট্টাচার্যের। আমি তো বলি যে ওর মতো ভিন্ডিকটিভ, ওর মতো করাপ্ট পলিটিশিয়ান পশ্চিমবঙ্গে ইতিপূর্বে দেখেনি। যারা বঞ্চিত হয়েছেন, 22 লক্ষ পরীক্ষার্থী ছিল, মনে রাখবেন। 25,000-এর কথা আপনারা অনেকেই বলছেন, কিন্তু এই 22 লক্ষের কথা কে বলছে? আমরা এই 22 লক্ষের স্বার্থ প্রতিফলিত করছি। ঠিক মতো হলে এই 22 লক্ষের মধ্যে থেকে কেউ যে যোগ্যতা প্রমাণ করে উপরে উঠে আসতে পারতো না, তার কি গ্যারেন্টি আছে? রিভিউ পিটিশন কোথাও গিয়ে কি করবে এসএসসি? সোমবারে চাকরিহারাদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক হয়েছে। এসএসসি কি করবে, এবার রাজ্য সরকার কি করবে, তা তো আমি আগাম আন্দাজ করতে পারি না। তারা জনগণের করের টাকা তাদের আছে, পকেটে পয়সা খরচা হয় না, তারা অনেক কিছুই করতে পারে। এবং তারা বারে বারে, ধরুন এই মামলা যবে থেকে শুরু হয়েছিল, প্রথম থেকেই যখন ধরা পড়লো এরকম দুর্নীতি হচ্ছে, যে কোনো স্বাভাবিক সুস্থ চিন্তার সরকার হলে তারা সঙ্গে সঙ্গে বলতো দুর্নীতি হয়েছে, আমরা দেখছি, আমরা নতুন করে করব। তাহলে কিন্তু এত লোকের মধ্যে এই রকম একটা বেদনাদায়ক পরিস্থিতি তৈরি হতো না। তারা প্রতিটি অর্ডারের এগেনস্টেই ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট করেছে, আর যেখানেই হেরেছে তখনই তারা জজ, বিচারপতিদের গালাগালি করেছে, আর আমাকে তো গালাগালি করছেই। কলকাতা হাইকোর্টে একসময় কোর্টে সওয়াল করতে বলে ফেললেন কোনো একজন আইনজীবী যে হ্যাঁ, জজেরা তো সাথে বিকাশ ভট্টাচার্যের কথা ওঠানামা করে। হলো, সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট পাঠিয়ে দিলেন যে না, ডিভিশন বেঞ্চে শোনো, যে বিচারপতির বিরুদ্ধে তোমাদের এত ক্ষোভ টোপ ছিল সব বাদ দাও, একটা ডিভিশন বেঞ্চ তৈরি করে দেওয়া হলো। কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস ডিভিশন বেঞ্চ তৈরি করলেন, যার নেতৃত্বে ছিলেন জাস্টিস দেবাংশু বসাক। সেখানেও যখন শুনানি হলো তখনও এইরকম উষ্মা প্রকাশ করা হলো, ভাব দেখানো হলো যেন বিচারপতিরা সকলেই খুব আমার প্রতি দরদ তাদের, ওদের প্রতি তাদের উষ্মা, এরকম কথা প্রকাশ্য করতেও বলেছে। দীর্ঘদিন শুনানি হয়েছে এবং প্রত্যেককে শুনেছেন। কেউ কেউ যখন বলে যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত ছিল, শুনে আমাদের শোনা হয়নি, এর থেকে বড় মিথ্যা হতে পারে না। এবং সেই নির্জলা মিথ্যা যখন নাকি প্রশাসনের মাথা থেকে আসে, তাহলে বুঝতে হবে যে প্রশাসনের মাথা প্রথম থেকেই চেয়েছেন সমস্তটাই মিথ্যার উপর দাঁড়িয়ে থাকুক। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা সরাসরি বলে দিলেন যে এই সমস্ত নিয়োগ প্রক্রিয়াটাই হচ্ছে দুর্নীতিমূলক, সব বাতিল। আচ্ছা, তারপরেও তো ব্যবস্থা নেওয়া যেতে পারতো, তারপরে তারা সুপ্রিম কোর্টে গেলেন এবং সেখানেও অনেক অনেক কটাক্ষ করেছেন, সেসব আমি কানের দিই না। বিচারপতিদের বিরুদ্ধে কটাক্ষ করেছেন, আমার বিরুদ্ধে তো অনবরত কটাক্ষ করছেন, সেটা হলো। এখন শুনানির পর যখন সুপ্রিম কোর্টের বিচারপতিরা রায় দিলেন, তখনও তৃণমূলের একটা অংশ এই বিচারপতিদের বিরুদ্ধে কুৎসা করে যাচ্ছেন। তো এরা কি সমাজে, সভ্য সমাজে থাকার উপযুক্ত, না এরা সমাজের কীট? এই সমস্ত সমাজের কীটরা যখন কোনো দলের নেতৃত্ব বা পরামর্শদাতা হয়, সেই দলের অব্যর্থ পরিণতি হচ্ছে দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং গুন্ডামি। তাই হয়েছে। আজকে এত বড় একটা বিপর্যয় হয়ে গেল,
তারপরেও যারা প্রশাসনিক মাথায় আছেন তাদের মধ্যে কোনো রকম হেলদোল নেই, নিজেদের সংশোধন করার কোনো চেষ্টা নেই, বরং নিজেদের কুকর্মের পক্ষে দাঁড়িয়ে আত্মপক্ষ সমর্থনের সওয়াল করছেন আর সব গালাগালি দিচ্ছেন আইনজীবীকে, যেন আইনজীবী নিজের ব্যক্তিগত পরিবারের মামলা করছিলেন। এইরকম মূর্খের মতো কথা এরা বলেন, শুনতে হয়, পশ্চিমবঙ্গবাসী শোনে, এটাই আমার দুঃখের। স্যার আমি একটা প্রশ্ন করবো, একদম 3রা এপ্রিলের এই যে রায়, এরপরেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি রীতিমতো বলছেন সর্বতোভাবে আমরা বঞ্চিত এবং যোগ্য চাকরি প্রার্থীদের পাশে থাকবো, মানবিকভাবেও থাকবো এবং রাজনৈতিকভাবেও থাকবো। আসলে এটা তো ওদের রাজনৈতিক খেলা, ওরা তো রাজনৈতিকভাবেই তাদের টাকা দিয়ে চাকরি দিয়েছেন, কিছু মানুষ যারা হয়তো এই দুর্নীতির সঙ্গে যুক্ত নন তাদের তারা শিখণ্ডী খাড়া করেছেন। আমি তো বারবার বলি, যারা দুর্নীতি করে, পরিকল্পিত দুর্নীতি, তারা কিন্তু সেই দুর্নীতিটাকে আড়াল করবার জন্য কিছু যোগ্য মানুষকে সামনে রেখে তাদের শিখণ্ডী খাড়া করে সহানুভূতি আদায় করতে চায়। যদি আজকে সত্যি সত্যি ওরা সৎ হতেন, তাহলে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এখন বারবার বলেছেন যে তোমরা বলো, সঠিক সংখ্যা দাও, তারা তো দেননি। সুপ্রিম কোর্টের শুনানির সময় সুপ্রিম কোর্ট বারবার বলেছেন, কেউ তো নির্দিষ্ট করে বলেনি, কেউ দাবি করেনি অ্যাফিডেভিট ফাইল করে যে আমি নির্দোষ, আমি কোনো মতে এর সঙ্গে যুক্ত নই। আমি তো সওয়ালে এই পয়েন্টটা তুলেছিলাম, একজন অ্যাফিডেভিট ফাইল করে বলুক, তাও তো নেই। অতএব এখন বিচারপতিরা বিচার করেছেন, আমাদের দেশের সুপ্রিম কোর্টের যে বিভিন্ন রায় ইতিপূর্বে হয়েছে যে এরকম নিয়োগের ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে এইরকম দুর্নীতি হলে সবটাই বাতিল হবে, এর মধ্যে থেকে ভালো মন্দ বাছাই করা যায় না। স্যার একটা প্রশ্ন উঠছে যে এতদিন সময় আপনি যেরকমটা বললেন, বারংবার বলা হয়েছে, বারংবার শুনানির সময় কথা বলেছে, কেন কমিশন বা রাজ্য সরকারের তরফ থেকে এই যে টেন্টেড এবং নন টেন্টেড ক্যান্ডিডেট একটা লিস্ট দেওয়া গেল না? আমি একটা কথা বলি, একটু ডাইগ্রেশন হবে। প্রথম যখন বিচারপতি, যার বিরুদ্ধে ওদের খুব অভিযোগ, যিনি এখন বিজেপি সাংসদ হয়েছেন, যখন তিনি বিচার করছিলেন তখন তিনি সঠিকভাবে বিচার করছিলেন, এই দুর্নীতির বিষয়ে আদেশ দেন, তখন আমি সরকারের উকিল এক বন্ধুকে বলেছিলাম, ওরে বাবা, এটাকে পুরো বাতিল করে দে, বাতিল করে দিয়ে পুনরায় কাজটা শুরু কর। তখন সে আমাকে গোপনে, মানে একান্তে বলেছিল, বিকাশ দা তুমি এই কথা বলছো, বাতিল করলে পরে যাদের থেকে টাকা নিয়েছে তারা মেরে চামড়া গুটিয়ে দেবে, ঠিক এই শব্দটা ব্যবহার করেছিলেন। সেই জন্য এই বাতিল করা যাবে না। প্রথম থেকেই তো ওদের উদ্দেশ্য ছিল এই দুর্নীতিমূলক নিয়োগটাকে টিকিয়ে রাখো, তা না হলে ক্যাবিনেট সিদ্ধান্ত করে, ভাবা যায় ক্যাবিনেট সিদ্ধান্ত করে বলছেন যে আমরা অতিরিক্ত পদ তৈরি করলাম, কোন আইনে করলেন, কার পরামর্শে করলেন? দুর্নীতিকে টিকিয়ে রাখতে হবে, তার কারণ দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী বলেছেন কারো চাকরি যাবে না, অতএব যে দুর্নীতি করে চাকরি পেয়েছে তাকেও রাখতে হবে, আর যারা যোগ্যতায় চাকরি পেয়েছে তাদেরও রাখতে হবে। এখন যারা যোগ্যতার চাকরির দাবিদার তাদের উচিত কিন্তু এই মুখ্যমন্ত্রীর এই দুর্নীতিমূলক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে লড়াই করা। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ করে কোনো লাভ নেই, কিছুই হবে না, আর তাকে ভয় পাওয়ানো যাবে না। স্যার যেমনটা আপনি একদম আলোচনার শুরুতে বললেন, এই যে 25,752 জন শিক্ষক চাকরিহারা হলেন, শুধুমাত্র সোমা দাসের ক্ষেত্রে একটা মানবিক কনসিডারেশন করা হলো তার শারীরিক দিকটা মাথায় রেখে। আপনাকে একদম প্রথম থেকে শাসক দল দুষেছে বলা চলে, এই ভাষাটাই আমি ব্যবহার করি, শব্দবন্ধই চলে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম বৃহস্পতিবার রীতিমতো সাংবাদিক বৈঠকে বসে আপনার নাম করে বললেন, আমি কোট আনকোট বলবো যে বিকাশ বাবু কেস করেছিলেন, তার জন্যই আজ এতগুলো চাকরি গেল, উনি তো বিশ্বের বৃহত্তম আইনজীবী, কেন যে নোবেল প্রাইজ পাচ্ছেন না, এখন আমি ভাবছি একটা রেকমেন্ড করবো। তবু ভালো, অন্ততপক্ষে একটা স্বীকারোক্তি এসছে যে বিকাশবাবু দুর্নীতিগ্রস্ত নন, বিকাশবাবু দুর্নীতিগ্রস্ত পথে আইন পেশা করেন না, তিনি আইনজীবী, এই স্বীকারটা করেছেন, ধন্যবাদ। আর নোবেলের জন্য উনি পরব দেবেন, করুন না, আপত্তি নেই, কোনো একটা চিঠি লিখতে হবে, চিঠিটাও লিখতে পারবেন তো নোবেল কমিটিকে, যে কে এই কারণে নোবেল দেওয়া হোক, সেটাও যদি উনি লিখে, নিজে লিখে জনসমক্ষে দেখাতে পারেন, খুশি হব। স্যার মুখ্যমন্ত্রী বলছেন, আমি কোট আনকোট বলছি, তিনি বলছেন আমরাও রেকর্ড খুঁজে বের করব একটা জেলায় কিসের বিনিময়ে চাকরি হয়েছে আমি জানি, ফের বাম আমলে চিরকুটে চাকরির অভিযোগ। আমি তো এটা সেই বিগত 2011 থেকে শুনে আসছি, আমি তো বারবার বলেছি যে দেখান চিরকুটে চাকরি হয়েছে এবং তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিলেন না কেন? মুখ্যমন্ত্রী যদি সজ্ঞানে কোনো একটি দুর্নীতিমূলক নিয়োগকে টিকিয়ে রাখেন, তাহলে তো বুঝতে হবে তিনি মুখ্যমন্ত্রী পদে থাকার যোগ্য নন।
ভারতবর্ষের সংবিধান একটা নীতি নির্ধারণ করেছে, না নির্দিষ্ট লক্ষ্য আছে। আমার এখানে 1,00,000 বেকার, সেক্ষেত্রে একজন যদি দুর্নীতিমূলকভাবে নিয়োগ পেয়ে থাকেন তাহলে বুঝতে হবে যে বাদবাকি একজন বাদের সমস্ত লক্ষ বেকারের প্রতি প্রতারণা করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তার নৈতিক দায় নেই। আসলে ওর নৈতিক দায় নেই বলে উনি অনর্গল মিথ্যে কথা বলে যান। আমি আগেও বলেছি, আজও বলছি, ব্যবস্থা নিন। যে এই লোকটা পেয়েছে, আমরাই তো ব্যবস্থা নিয়ে আছি। আমরা তো মামলা করে সম্প্রতিকালে দেখা গেছে যে কিভাবে ভাঁওতা দিয়ে 2001 সালে একজন চাকরি পেয়ে অনারারি পোস্টে ঢুকে 2014 সালে তৃণমূল আসার পর পোস্টটাকে রেগুলারাইজ করে চাকরি করে নিয়েছেন। আমরাই লড়ছি। জাস্টিস বিশ্বজিৎ বসুর ঘর সে মামলা চলছে এখন। সুতরাং আমরাই তো খুঁজে বার করছি। বামফ্রন্ট ক্ষমতায় ছিল, কিন্তু যখন নাকি ম্যানেজিং কমিটি ছিল, কোথাও কোথাও তৃণমূল ম্যানেজিং কমিটি ছিল। বামফ্রন্টের আমলে এই গণতান্ত্রিক পদ্ধতিটা ছিল। তৃণমূলের মতো একটা ম্যানেজিং কমিটির নির্বাচনে গুন্ডামি হতো না, এটা তো বুঝতে হবে। সত্য তো এভাবেই প্রকাশিত হয়। স্যার, মুখ্যমন্ত্রীর কথায় তৎকালীন প্রধান বিচারপতি মিস্টার ডিওয়াই চন্দ্রচূড় তিনি বলছেন এই মামলাটিকে তিনি স্থগিত করে দিয়েছিলেন, স্টে করে দিয়েছিলেন হাইকোর্টের রায়কে। একজন প্রধান বিচারপতি স্থগিত করলেন, আরেকজন প্রধান বিচারপতি অর্থাৎ সঞ্জীব খান্নাকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে এই পুরোপুরি প্যানেলটাকে ক্যান্সেল করে দিলেন। এটা মানে আপনারা উনি নাকি নিজেকে উকিল বলে দাবি করেন। উনিও নাকি বলে আমি সিনিয়র উকিল নাকি, এই সামান্য এই বোধটুকু যার নেই সেই সব কথা বলে। কোনো আদেশকে স্থগিতাদেশ দেওয়া মানে কি হয়ে গেল পূর্ণ রায়? এবং সেই স্থগিতাদেশটাও ছিল বিভিন্ন শর্ত সাপেক্ষে। কই সেই শর্তের বিরুদ্ধে তো উনি বলেননি সেই কোর্টের কাছে কেন শর্ত দিচ্ছ। জাস্টিস চন্দ্রচূড় শর্ত দিয়েছিলেন যে ওই অর্ডারের ফলে যারা কাজ করবে প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে। এখন সেই মামলা তো শুনাই হবে। আসলে উনি কি চেয়েছিলেন? উনি এটাই চেয়েছিলেন যে এই মামলাটাকে ঝুলিয়ে রাখতে। যত ঝুলে থাকবে মামলা, ততই উনি মানে মানুষের আবেগকে সুশ্রী দিয়ে বলতে, আহা এতদিন কাজ করেছে, সংসার করেছে, তাদের এই করুণ অবস্থা, এই করুণ অবস্থার জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে তৃণমূল সরকার, আর কেউ না। স্যার, আমার শেষ কয়েকটা প্রশ্ন। মুখ্যমন্ত্রী একদম খোলাখুলি ঘোষণা করছেন তিনি চাকরিহারা শিক্ষকদের পাশে থাকবেন। তার কথায় যারা বঞ্চিত আমি তাদের পাশে ছিলাম, আছি, থাকবো। আর যদি বিজেপি ভাবে আমাকে এজন্য জেলে পুরবে তাহলে ওয়েলকাম, যদি আমায় ধরতে পারো তাহলে ধরো। স্যার, হঠাৎ জেলের কথা মনে পড়লো কেন? না, প্রথম কথা উনি এটা খুব পরিকল্পনা করে বিজেপির নামটা করছেন যাতে এই বামপন্থীদের যে এই ধারাবাহিক লড়াই অন্ততপক্ষে দুর্নীতির বিরুদ্ধে, সেটাকে একটু কালিমালিপ্ত করা যায়। উদ্দেশ্যটা এইটা। আর উনি যে জেলে যাবেন সেটা আমি বহুদিন আগে থেকেই বলছি, বারবার বলছি, ঠিক মতো তদন্ত হলে পরে জেলে যাওয়াটা ওর পক্ষে অবধারিত। এবং আগামী দিনে সুপ্রিম কোর্টে যখন বিচার আলোচনা হবে সুপার নিউমারি পোস্ট নিয়ে, তখন দেখা যাক বিচারপতিরা কি ভূমিকা নেন। স্যার, একদিকে আপনারা যখন এই কথা বলছেন, অন্যদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে যারা চাকরি হারালো মনে রাখবেন তারা অচল হয়ে গেলে বিজেপি সিপিএমও সচল থাকবে না, কারণ তাদের সাথে তাদের কয়েক লক্ষ পরিবার জড়িত। কোনো ঘটনা ঘটলে দায়িত্ব আপনাদের হবে। তিনি রীতিমতো আপনাদের দায়ী করছেন এবং বলছেন আর এসবের জবাব তখন আপনারা পাবেন। আচ্ছা, উনি খুন করবেন, উনি খুন করার মতো পরিবেশ তৈরি করবেন, আর খুন হয়ে গেলে দায়িত্ব হয় বিকাশ ভট্টাচার্যের। নির্লজ্জ, কত বেহায়া হলে পরে এই কথা বলতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী? এখনো তিনি দুর্নীতিমূলক নিয়োগের পক্ষে সওয়াল করে যাচ্ছেন। সামান্যতম যদি নৈতিক বোধ থাকতো, লজ্জাবোধ থাকতো, করতেন না। আজকে যত দুর্ভোগ তৈরি হচ্ছে সম্পূর্ণ দায় হচ্ছে ওর এবং ওর মন্ত্রিসভার। এক মন্ত্রী জেল খাটছেন, কয়েকজন মন্ত্রী জেলে গেছেন, ওর যাওয়াটা বাকি আছে। সেই জন্যই উনি এখন এই প্রলাপ বকে যাচ্ছেন। শিক্ষামন্ত্রীর যে জেল কারাবাস সে প্রসঙ্গ মুখ্যমন্ত্রী টেনে সাংবাদিকদের বলছেন যে একই অপরাধে কতবার শাস্তি হবে। তিনি বলছেন তদানীন্তন শিক্ষামন্ত্রীকে তো জেলে পাঠিয়েছেন, আমরা কিছু বলেছি। এর সাথে এই তদন্ত যদি রাজ্যের হাতে দেওয়া হতো, আরো যারা যারা জড়িত আছে তাদের ক্ষেত্রে রাজ্য ব্যবস্থা নিত। তার যদি ব্যবস্থাই নেবে, রাজ্য বলছে না কেন? সিবিআই কে যারা এরা যুক্ত আছে, রাজ্য তো আইন প্রশাসন রক্ষা করবে, আইন অনুযায়ী কাজ করবে। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বলেন যে আরো লোকেরা জড়িত আছে, সেটা তিনি বলছেন না কেন? সিবিআই কে আদালতে বলছেন না কেন? কত বড় ধূর্ত এবং কত বড় ধাপ্পাবাজ হলে এই ধরনের কথা একজন মুখ্যমন্ত্রী বলতে পারেন? স্যার, একদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে 11,610 জন শিক্ষক তারা নবম দশম শ্রেণীতে পড়াতে শিক্ষকতা করতেন এবং 5,596 জন শিক্ষক একাদশ দ্বাদশ শ্রেণীতে পঠন পাঠন দায়িত্বে ছিলেন। তিনি বলছেন যে এগুলো গুরুত্বপূর্ণ ক্লাস, অনেকে খাতাও দেখছেন। এমতো অবস্থায় পঠন পাঠনের বিষয়টি কি হবে? এবং 25,000 শিক্ষক যদি পড়াতে না পারে তাহলে চিকিৎসক থেকে শুরু করে ইঞ্জিনিয়ারই বা তৈরি করবে কারা? আমাদের ছেলে মেয়েদের শিক্ষার সুযোগ দমিয়ে দিতে চাইছে না তো? দেখুন, উনি যদি ভেবে থাকেন
যে থিওরিটা হচ্ছে যে যে চুরি করলো, ডাকাতি করলো, ডাকাতি করে সম্পদ করলো, তিনি যা করে ফেলেছে তার ওর পরিবার আছে, ওর আত্মীয় স্বজন আছে, তাদের কি হবে, অতএব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিও না। এইরকম দুর্নীতির পক্ষে ওকালতি তো কেউ করে না। আমি একটা পাল্টা প্রস্তাব দিচ্ছি যে এই সময়কালীন যে সময়ে উনি নিয়োগ করতে পারছেন না, আমি ডিওয়াইএফআই, এসএফআই সহ সমস্ত বামপন্থী ছাত্র যুবদের এবং ওদের মধ্যে যারা শিক্ষিত তরুণ আছেন, অশিক্ষিত তরুণ না, তাদের ডাক দেবো যে আপনারা ক্লাস নিন। আমরা নিয়েছি, আমরা যখন তরুণ ছিলাম বহু স্কুলে, তখন অনেক স্কুলে শিক্ষক থাকতো না, আমাদের ডেকে পুরোনো মাস্টারমশাইরা বলতে ধরে ক্লাসটা নিয়ে নে। সেই দায়িত্বটা পালন করবে ছাত্র যুবরা। আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি, আমার এসএফআই, ডিওয়াইএফআই সহ বামপন্থী যত ছাত্র যুব আছে, এমনকি তৃণমূলের মধ্যে যারা লেখাপড়া করে, যাদের আমরা চিহ্নিত করতে পারবো, তাদের দিয়ে বলবো ভাই তোমরা এই সময়টা ক্লাস নাও, যতক্ষণ না পুরোপুরি নিয়োগ হচ্ছে। এই ব্যবস্থাটা তো করতে হবে। উনি চাইছেন দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগ করে, আমি যেমন বেআইনি পথে টাকা কামিয়েছি, ভবিষ্যৎ প্রজন্মগুলো সবাই জানবে আমার মাস্টারমশাই দুর্নীতিগ্রস্ত। একটা গোটা জাতিকে প্রজন্মের পর প্রজন্মকে তিনি কলুষিত করতে চান। স্যার, আমার শেষ 3টে প্রশ্ন আপনার কাছে। মুখ্যমন্ত্রী যে পাল্টা আক্রমণাত্মক একটা মনোভাব দেখালেন, তিনি বলেছেন সবসময় তিনি বলেছেন তিনি ভিন্ডিকটিভ পলিটিক্স করেন না, কি বলবেন এর পেছনে অঙ্ক কি? আমি তো বলি যে ওর মতো ভিন্ডিকটিভ, ওর মতো করাপ্ট পলিটিশিয়ান পশ্চিমবঙ্গে ইতিপূর্বে দেখেনি। স্যার, যে মামলায় গোটা মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, অর্থাৎ সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন নিয়ে, সেই মামলায় এবার শুনানি হবে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট শুনবে মামলাটি, কতটা বিপদে পড়তে চলেছে এই সরকার? আমি আইনগত দিক থেকে তো বলতে পারি সম্পূর্ণ বেআইনি, এবং সুপ্রিম কোর্ট সেটাকে আবার কড়া দৃষ্টিভঙ্গিতে দেখবেন, এবং দেখবেন বলেই তারা এটা আলাদা করে রেখেছেন বলে আমার নিজের ধারণা। স্যার, আমার শেষ প্রশ্ন আপনার কাছে। 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়, ইতিমধ্যে স্পষ্ট জানিয়ে দিল এসএসসি। আর নিজেদের বক্তব্যের সপক্ষে ব্যাখ্যাও দিয়েছেন তারা। এসএসসির চেয়ারম্যান তার কথায় 22 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন আগের বারে। পরীক্ষা নিতে হবে, ফলাফল প্রকাশ, অত ইন্টারভিউ নেওয়া, প্যানেল প্রকাশ, প্যানেলের মেয়াদ থাকে তো 1 বছর, ফলে পরবর্তী প্যানেলের জন্য অপেক্ষা করা। পুরো প্রক্রিয়ায় কখনোই 3 মাসের মধ্যে সম্পূর্ণ। ঠিক আছে, এবার শুরু করুন না, শুরু করুন সততার সঙ্গে, তারপর শুরু করে গিয়ে সুপ্রিম কোর্টকে বলুন বা কলকাতা হাইকোর্টকে বলুন যে 3 মাসে হচ্ছে না, 3 মাসের জায়গায় 4 মাস করো, 5 মাস করো, শুরুটা করুন। কিন্তু ওদের চিন্তার মধ্যেই তো রয়েছে দুর্নীতি। ওদের পরিকল্পনা করছেন বেশি সময় নেওয়া মানে কি করে আরো অন্য পথে টাকা উপার্জন করা যায় সেই পরিকল্পনা করা, এছাড়া কিচ্ছু না। স্যার, একটা প্রশ্ন আমি করব। আমরা যখন চাকরিহারাদের সঙ্গে কথা বললাম শহীদ মিনারে গিয়ে, সেখানে তাদের অনেকেই বলতে শোনা গেল যে বিকাশ বাবুরা, আমাদের বিকাশ বাবু, ফিরদৌস শামীম, এরকম একটা লবি আমাদের এই চাকরি যাওয়ার পেছনে দায়ী। কোথাও গিয়ে কি আশঙ্কা বোধ করছে? আচ্ছা, ওরা কতটা, দেখুন এই বোধ নিয়ে যারা শিক্ষকতা করেন, আমার তো মনে হয় তাদের তো শিক্ষকতা করার মতো যোগ্যতাই নেই। আমাদের কি স্বার্থ? আমার ছেলে তো এখানে নেই, ফিরদৌসের ছেলেও স্কুলে চাকরি করবে না, সুদীপ্ত বা বিক্রমের ছেলেও স্কুলে চাকরি করার মতো পরিস্থিতি নেই। ওদের ছেলেরা তো এখন বোধহয় হাঁটি হাঁটি পাপা করছে। তাহলে স্বার্থটা কোথায় আমাদের? আপনারা সিপিএম আমরা আমরা যারা বঞ্চিত হয়েছেন, 22 লক্ষ পরীক্ষার্থী ছিল মনে রাখবেন। 25,000-এর কথা আপনারা অনেকেই বলছেন, কিন্তু এই 22 লক্ষের কথা কে বলছে? আমরা এই 22 লক্ষের স্বার্থ প্রতিফলিত করছি। ঠিক মতো হলে এই 22 লক্ষের মধ্যে থেকে কেউ যে যোগ্যতা প্রমাণ করে উপরে উঠে আসতে পারতো না, তার কি গ্যারেন্টি আছে? সুতরাং সবসময় জানবেন যে সাইলেন্ট মেজরিটি, এই গরিব ঘরের 22 লক্ষ ছেলে মেয়ে তারা আসতে পারে না, তারা এই মামলার দিকে তাকিয়েছিলেন। আজকে তারা অন্ততপক্ষে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যে আমরা আরেকটা সুযোগ পাবো। স্যার, একটা ছোট্ট প্রশ্ন। কোথাও গিয়ে শাসক দলের বারংবার উস্কানি, কোথাও গিয়ে কি আশঙ্কা হচ্ছে, আশঙ্কার মধ্যে আছে? আমি ওইসব পাত্তা দিই না। দেখুন, আমি জীবনে এরকম অনেক কঠিন কঠিন পরিস্থিতি পার করে এসেছি, আমি এসব পাত্তা দিই না। যারা আমার যৌবনকাল জানেন তারা জানেন যে এসবে বিচলিত নয়। আমি তো কত মানে সরকারি পোস্টে ছিলাম, কখনো সিকিউরিটি নিইনি, লালবাতি নিয়েও ঘুরিনি। যখন আমি ত্রিপুরা অ্যাডভোকেট জেনারেল ছিলাম, সাংঘাতিক অশান্তিমূলক পরিস্থিতি, তখনও আমি কোনো সিকিউরিটি নিইনি বা লালবাতি নিইনি, কোনো অসুবিধা হয়নি কাজ করতে আমার। আসলে যারা নিজেরা নিজেদের দিক থেকে দুর্বল, মানসিকভাবে যারা নিজেরা মনে করেন দুর্বল, বা কেউ মনে করেন আমার অতিরিক্ত একটা তকমা জুটেছে অতএব কিছু লোক নিয়ে ঘোরাফেরা করি, তারা করতে পারেন। আমি যখন কলকাতায় মেয়র ছিলাম, নিজের কথা বলতে খারাপ লাগে, বলি না, আমি বিভিন্ন মিটিংয়ে চলে যেতাম, মিটিংয়ে যারা অর্গানাইজ করতে তারা বলতেন কি হলো আপনার পাইলট গাড়ির আওয়াজ পেলাম না, আপনি কি করে চলে এলেন? আমি কখনোই করিনি। মানুষের সঙ্গে থাকলে, আর মানুষ তো মরে একবার, রোজ রোজ মানুষ মরে না, আর কেউ মেরে কান্নাকাটি করে না। আমি যতবার আক্রান্ত হয়েছি, যদি আমি সব ছবি টাঙিয়ে রাখতাম
তাহলেও আমি কান্নাকাটি করে দেখাতে পারতাম বাজারে বাজারে গিয়ে। ওই ছিচকাদুনের দলে আমি নই।